আজকে আমরা কথা বলবো উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং নিয়ে। দ্য সেকেন্ড কামিং গল্পটি সেমিস্টার 1 ক্লাস 11-এ আছে। তো এই দ্য সেকেন্ড কামিং এটি একটি কবিতা। তো এটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, তাই জন্য আমি লাইন টু লাইন বোঝাবো এবং কবিতার যে প্রেক্ষাপটটা আছে এটাও আমরা আলোচনা করব। এটা এর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা সেই অর্থে বোঝাতে যাই তাহলে এটা হচ্ছে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডের ওপরে লেখা। পড়াতে পড়াতে গল্পের মাঝখানে গল্পের শেষে একটু তোমাদেরকে বিরক্তই বলতে পারো, বা এটা আমার কথা একটু বলে দিই যে আমাদের অনলাইনে আমাদের ফিস কিন্তু যে কোনো ক্লাসে 200 টাকা করে দেওয়া হয়েছে। কেমন? তোমরা মাধ্যমিক ব্যাচে পড়ো বা উচ্চ মাধ্যমিক ব্যাচে পড়ো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার অর্থাৎ টেক্সট বইটা এবং গ্রামার পার্টটা তোমরা আমার কাছ থেকে পড়তে পারবে মাসে মাত্র 200 টাকা দিয়ে অনলাইনে। এবার সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে কি করতে হবে? 6290860459 কি করতে হবে? 6290860459 এখানে তোমাদেরকে নাম, স্কুলের নাম এবং কোথা থেকে বলছো এটা বললে ডিটেলসটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো অনলাইনে এত কমে আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কেউ পড়ায় বলে। তো তোমরা যুক্ত হতে পারো। সমস্ত কবিতা, গল্প, সমস্ত পিডিএফ, সমস্ত কোশ্চেন আনসার, সাজেশন, লাইভ ক্লাসেস তোমরা পাবে আমার কাছ থেকে অনলাইনে। এটাই আমার বলার ছিল, বাকি গল্পটা আস্তে আস্তে শুনতে থাকো। তো যেখানে প্রচুর মানুষকে মেরে ফেলা হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে লেখা হচ্ছে কবিতা দ্য সেকেন্ড কামিং। তো এটার আরো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এটার অনেকগুলো আরো ব্যাকগ্রাউন্ড আছে। তো সেটা বলতে গিয়ে আমি তোমাদেরকে একটুখানি বলি যে এই যে সেকেন্ড কামিং গল্প কবিতাটা, এটা পৃথিবীতে যে অরাজকতা বাড়ছে, পৃথিবীতে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে লেখক আশা করেছেন যে কেউ একজন আসবে এবং তাদেরকে বাঁচাবে। তো সেকেন্ড কামিং এর কথা বলতে গিয়ে আমি বলি যে ফার্স্ট কামিং, এই যে প্রথম যিনি এসেছেন তা মানে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের জিজাস ক্রাইস্ট। তার পরবর্তীকালে লেখক কারোর প্রত্যাশা করছেন যে এই নৈরাজ্য বা অরাজনৈতিক একটা পরিবেশে বা প্রেক্ষাপটে কাউকে তিনি আশা করছেন। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রেক্ষাপটগুলো বা তিনি কি চাইছেন, কোন পরিস্থিতিতে চাইছেন, এইটা আমরা একটু আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমে কবিতাটা পড়ি, তারপরে বাকি আলোচনাটাই যাব। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য উইডনিং গিয়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এই কথাটার মানে কি? টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরপাক খেতে খেতে। আকাশে যদি আমরা কখনো মাথার উপরে আকাশে দেখতে পাই হঠাৎ করে যে একটি বাজ পাখি ঘুরপাক খাচ্ছে, তো এখানে একটি বাজ পাখি ঘুরপাক খাচ্ছে গোল গোল। এই যে উইডনিং গিয়ার কথাটার মানে হচ্ছে গোল গোল বা বলয় সৃষ্টি করে ঘোরা, আকাশে মাথার উপরে একটি বাজ পাখি ঘুরছে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এই কথাটার মানে কি? দ্য ফ্যালকন মানে একটি বাজ পাখি, ক্যান নট হিয়ার পাচ্ছে না শুনতে, দ্য ফ্যালকনার, ফ্যালকনার মানে কি? বাজ পাখির মালিকের কথা এখানে শুনতে সে পাচ্ছে না বা চাইছে না, আমার বলা যেতে পারে। থিংস অল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট, সেন্টার মানে এখানে কেন্দ্র বা সরকার। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে সরকারের কথাও কেউ শুনছে না। যেখানে বলা যেতে পারে যে এই যে এখানে একটা গিয়ার আমরা প্রথম লাইনে আমরা পেলাম, এটা 2000 বছর পুরনো। এই যে একটা সার্কেল, যে সার্কেলটা বা যে সভ্যতাটায় অরাজকতা দেখতে পাওয়া গেছে, এই সময়টাকে লেখক বলতে চেয়েছেন। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এখানে বলা হচ্ছে মেয়ার অ্যানার্কি, অ্যানার্কি মানে এখানে অরাজকতা। তাহলে কি অরাজকতা দেখতে পাওয়া যাচ্ছে বা পৃথিবীর ক্ষতি করছে? মানে একটা রাজার কথা কেউ শুনছে না, চারিদিকে অরাজকতা ছড়িয়ে পড়ছে, অর্থাৎ একটা নৈরাজ্য, অরাজনৈতিক পরিবেশ যেখানে আইন শৃঙ্খলা পুরোপুরি ভগ্ন, সেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা সামান্য বাজ পাখি পর্যন্ত তার মালিকের কথা শুনছে না। এ ব্লাড ডিম টাইড, টাইড মানে একটা স্রোত, সেই স্রোতে রক্তের স্রোত দেখা যাচ্ছে এভরিওয়্যার, সব জায়গায় সর্বত্র কি দেখা যাচ্ছে? রক্তের স্রোত দেখা যাচ্ছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ড, ড্রন্ড ডুবে যাওয়া, এটা ক্ষেত্রেই মানে এটা ব্যবহার, অর্থাৎ এখানে নিষ্পাপ যারা, যাদের মধ্যে কোনো হিংসা নেই,
যারা সরল সাদাসিধে মানুষ, যারা চোখ বুজে সরকারের উপরে ভরসা করতে চায়। এই আগে একটা কথা ছিল যে রাজা মাই বাপ, অর্থাৎ রাজার উপরে তারা চোখ বুজে অন্ধ ভক্তের মতো বা অন্ধের মতো ভরসা করতে চায়, কিন্তু এখানে রাজ্য বা রাজা প্রত্যেকে কিন্তু একই জায়গায় নির্লিপ্ত, যেটা হচ্ছে অরাজকতা, অর্থাৎ আইনের শাসন একেবারে উঠে গেছে। তো এখানে নিষ্পাপ মানুষদের যে ইনোসেন্স এটাও চলে গেছে বা ডুবে গেছে। এই যে উদযাপনটা, নিষ্পাপ এই ব্যাপারটার যে উদযাপন, অর্থাৎ কোথাও আহ, লোভী মানুষের ছড়াছড়ি হয়ে গেছে আর কি। যারা নির্লোভী মানুষ তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কি বলা হচ্ছে, দ্য বেস্ট লাক অল কনভিকশন কনফিডেন্স ওয়াইল দ্য ওস্ট, অর্থাৎ খারাপদের মধ্যে কি দেখা যাচ্ছে, একটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স তারা তৈরি করে ফেলেছে। যে আজকের দিনে যদি আমরা পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখি, যেখানে আইন শৃঙ্খলা, আমি জানি না বিষয়টা কত বলা উচিত হচ্ছে, তবু বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিয়েল লাইফ পরিস্থিতিতে সেই রকম একটা বা এর থেকেও আরো বিকট অবস্থা তৈরি হয়েছে, যেখানে একটা নৈরাজ্য, অর্থাৎ সরকারের কথা সাধারণ মানুষেরা শুনছে না। তো দেখা যাক কি বলছে। এরই ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, আরো খারাপ কাজের প্রতি ভালোবাসা তারা তীব্র করে যাচ্ছে। কারা তীব্র করে যাচ্ছে? যারা এই খারাপ কাজের প্রতি ভালোবাসে বা এখান থেকে তাদের প্রফিট তৈরি হয়, অর্থাৎ তারা প্রফিটেবল হয়, তারা এই কাজের মাত্রাটা আরো বাড়িয়ে দিচ্ছে। এবার আসি আমরা সেকেন্ড প্যারায়। শিওরলি সাম রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড। রেভলিউশন মানে কি? পরিবর্তন, অর্থাৎ একটা পরিবর্তন আসবে, এখানে লেখক আশা করছে একটা পরিবর্তন খুব দরকার, একটা পরিবর্তন আসবে। কিভাবে পরিবর্তনটা আসবে? কেউ একজন আসবে সমাজে, যে এই সমাজের অরাজকতা, হিংসা এবং এই যে লোভী যে সমাজে কিছু মানুষে ভরে গেছে, তাদেরকে সমাজ থেকে সরিয়ে সমাজটাকে বাঁচাবে। তাহলে প্রথম প্যারাটাকে যদি আমরা 4-5 লাইনে সংক্ষিপ্ত করি তাহলে কেমন হবে? একটি বাজ পাখি ছোট্ট, সেই বাজ পাখিটাও মালিকের কথা শুনছে না, ওপরে পাক খাচ্ছে এবং মালিকের হাতে এসে বসছে না বা তার কথাটা শুনছে না। একটা নির্লিপ্ত পরিবেশ, অরাজকতা, বাজে রাজনৈতিক পরিস্থিতি, আইনের শাসন সম্পূর্ণ উঠে গেছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লেখক চাইছেন যে একটা কিছু এমন আসবে বা এমন কেউ আসবে যারা তাকে বা সাধারণ মানুষকে উদ্ধার করবে। কি বলছে? সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চয়ই কোনো ভালো কিছু হবে, অর্থাৎ এখানে লেখক আশা করছেন, সাধারণ মানুষেরা তো আশা ছাড়া আর কিছুই করতে পারে না, তাদের নিজেদের তরফ থেকে হয়তো সামান্য প্রতিবাদ হতে পারে, সামান্য আহ প্রতিবাদ মিছিল যেটাকে বলা হয় আর কি, মোমবাতি মিছিল, সেটা হতে পারে। এর থেকে বেশি তারা আর কি করতে পারে? জলকামানের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা ছাড়া এর থেকে বেশি তারা খুব একটা কিছু করতে পারে না। তো এখানে বলছে সেটাই, যে একটা সেকেন্ড কামিং নিশ্চয়ই আসবে বা ভালো কিছু হবে। দ্য সেকেন্ড কামিং হার্ডলি দোজ ওয়ার্ডস আউট। সেকেন্ড কামিং মানে কি? যখনই আমার মুখ থেকে এই কথাগুলো বেরালো আর কি, যেই এই যে 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি, when a vast image out of স্পিরিটাস মুন্ডি। এটা কি? যার দেহের অংশ সিংহের মাথাটা, এবং দেহটা সিংহের মতো আর মাথাটা হচ্ছে মানুষের। যখনই আমি সেকেন্ড কামিং এর কথা বলি তখনই আমার মধ্যে স্পিরিটাস মুন্ডির কথা আমাদের আসে। আমরা ক্লাস 7-এ স্পিনিক্স এর কথা পড়বো, যেখানে একটি ছেলে তার স্কুলের আহ মানে স্বপ্ন দেখবে সে মিশরে গেছে, সে একটি সিংহের মানুষের মাথা বা সামথিং এরকম একটা, যে মমিকে পাহারা দেয়, এটা আমরা একটা পড়েছিলাম। তো ক্লাস 7-এ আমরা এটা জেনেছিলাম, কিন্তু এখন আমরা এই স্পিরিটাস মুন্ডির কথা জানবো, যে সমাজের সমস্ত হিংসাক্ত লোকেদেরকে মেরে বা শেষ করে যেভাবেই হোক না কেন সমাজকে ওই অরাজকতা থেকে বাঁচাবে। troubles my sight somewhere in sands of the desert। তাহলে ওই দৃশ্যটা আমার মধ্যে কেমন বিরক্ত ভাব আনে, যেটা আছে মরুভূমিতে, অর্থাৎ কি? এ গেজ ব্ল্যাঙ্ক পিটিলেস অ্যাজ দ্য সান। গেজ ব্ল্যাঙ্ক মানে কি? শূন্য দৃষ্টিতে। পিটিলেস মানে কি? হৃদয়হীন। এখানে কি বলছে? মরুভূমির দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। মরুভূমির দিকে যে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে, কার কথা বলা হয়েছে এখানে? এখানে বলা হচ্ছে ওই স্পিরিটাস মুন্ডির কথা, যার চোখে কোনো রকম মায়া মমতা সে ত্যাগ করে এসছে এবং সে আমাদের এই পৃথিবীটাকে বা এই মনুষ্য জগৎকে বাঁচাতে চায়।
is moving its slow thighs all about it, সে ধীর পায় খুব, মুভিং ইট স্লো থাই মানে কি খুব ধীর পায়, সামান্য গতিতে সে এগিয়ে আসছে, ওর চারপাশে আসছে আর কি। রিল শ্যাডোস অফ দ্য ইন্ডিগেন্ট ডেজার্ট বার্ড, ঘূর্ণায়মান ছায়া, রাগী যারা মরুভূমির পাখিরা তারা ওপরে ঘুরপাক খাচ্ছে। ইন্ডিগেন্ট মানে অ্যাঙ্গার বা রাগী, অর্থাৎ ওপর দিকে কাদের ছায়া রয়েছে, এই পাখিগুলোর ছায়া। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, অন্ধকার আবার ঘনিয়ে আসছে, বাট নাও আই নো, এই অন্ধকারের মধ্যে থেকেও আমরা জানি কি, দ্য 20th সেঞ্চুরি অফ স্টোনি স্লিপস, অর্থাৎ এখানে কেউ একজন আসছে 2000 বছর পরে, ঘুমন্ত তারা উঠে আসছে, তারা জেগে আসছে 2000 বছর পরে, কেউ একজন জেগেছে বা কেউ একজন জাগছে। লেখকের আশা রাখছেন লেখক যে কেউ একজন আসবে, জাগবে, তাদেরকে বাঁচাতে আসবে। ওয়ার vexed to nightmare by rocking cradle, তিনি এমন বিরক্ত, দুশ্চিন্তায় মগ্ন তার দোলনায়, রকিং কার্ডল মানে কি দোলনায়। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড লাস্ট, কিন্তু সেই জন্তু যার সময় চলে এসছে, অর্থাৎ লেখক এমন একজন জন্তুর প্রত্যাশী হয়ে আছেন যে জন্তুটা সমাজে থাকা মনুষ্য জন্তুগুলোকে মারবে এবং সমাজটাকে তাদের হাত থেকে বাঁচাবে। স্লাচেস জবুথবু টুয়ার্ডস বেথেলেহেম টু বি বর্ন, যে আবার জন্মাবে। এখানে বেথেলেহেমের কথাটা বলা হচ্ছে যেখানে জিজাস ক্রাইস্টের জন্ম। পড়াতে পড়াতে গল্পের মাঝখানে, গল্পের শেষে একটু তোমাদেরকে বিরক্তই বলতে পারো, বা এটা আমার কথা একটু বলে দিই যে আমাদের অনলাইনে আমাদের ফিস কিন্তু যে কোনো ক্লাসে 200 টাকা করে দেওয়া হয়েছে। কেমন, তোমরা মাধ্যমিক ব্যাচে পড়ো বা উচ্চ মাধ্যমিক ব্যাচে পড়ো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার অর্থাৎ টেক্সট বইটা এবং গ্রামার পার্টটা তোমরা আমার কাছ থেকে পড়তে পারবে মাসে মাত্র 200 টাকা দিয়ে অনলাইনে। এবার সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে কি করতে হবে, 6290860459, কি করতে হবে, 6290860459, এখানে তোমাদেরকে নাম, স্কুলের নাম এবং কোথা থেকে বলছো এটা বললে ডিটেলসটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো অনলাইনে এত কমে আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কেউ পড়ায় বলে, তো তোমরা যুক্ত হতে পারো। সমস্ত কবিতা, গল্প, সমস্ত পিডিএফ, সমস্ত কোশ্চেন আনসার, সাজেশন, লাইভ ক্লাসেস তোমরা পাবে আমার কাছ থেকে অনলাইনে। এটাই আমার বলার ছিল, বাকি গল্পটা আস্তে আস্তে শুনতে থাকো। প্রেক্ষাপটগুলো আমি বলেছিলাম যে আলোচনা করব, এই প্রেক্ষাপটগুলো আমি একটু আলোচনা করে নিই। পুরো কবিতাটা আহ তোমরা শুনেছো, পুরো কবিতাটা আমরা শুনে ফেলেছি, এর একটু প্রেক্ষাপটগুলো আলোচনা করি। এই যে দাস সেকেন্ড কামিং, আমরা যদি দাস সেকেন্ড কামিং এর কথা বলি, এর তিনটে ব্যাকগ্রাউন্ড আমার মনে হয়েছে কবিতাটা পড়তে গিয়ে বা কবিতাটা নিয়ে রিসার্চ করতে গিয়ে বা যাই বলো। তো এখানে তিনটে ব্যাকগ্রাউন্ড কি কি, একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে রিলিজিয়াস এলিমেন্ট এবং একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ লেখকের ব্যক্তিগত চিন্তা, মতামত, ভাবনা। একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ ওই সময়ে দাঁড়িয়ে কি অরাজক পরিবেশ তৈরি হয়েছিল, অরাজকতা তৈরি হয়েছিল, এবং একটা ধার্মিক পরিস্থিতি এখানে লেখক তিনি তুলে ধরেছেন। আমরা আমরা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটার কথা বলি। 1919 সাল, বা যদি আমরা বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কথা, এটা 1914 থেকে 18 এই 4 বছর চলেছিল। এখানে 20 মিলিয়ন পিপল ইনজিওর্ড হয়েছিল। তো আমরা যদি দেখি সেই অর্থে যে ইংল্যান্ডের প্রায় অর্ধেক লোক ওই সময় আহত, নিহত এরকম হয়েছিল আর কি, 50 মিলিয়ন ইনজিওর্ড হয়ে গেছিল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ইংল্যান্ডের পুরুষ যারা রয়েছে তারা অধিকাংশই কোনো না কোনো ভাবে আহত হয়েছিল, কারোর চোখ নেই, কারোর হাত নেই, এইরকম একটা পরিস্থিতি এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু তৈরি হয়েছিল। কেমন, এবার আমরা রাশিয়ান রেভলিউশনটাও দেখতে পারি, যে 23 ফেব্রুয়ারিতে 1917 সালে তৈরি হয়েছিল রাশিয়াতে আরো একটা বিপ্লব ঘটেছিল, যেটা অক্টোবর রেভলিউশন বা সিভিল ওয়ার অফ রাশিয়া। তাহলে এই যে পুরো দেশের যে পরিস্থিতি 1914, 18, 17, এই যে সময়টা 1919 অব্দি টানা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের যে যুদ্ধ তৈরি হয়েছিল, তার পরিস্থিতিতে কি হয়েছিল, সাধারণ মানুষের জীবন একেবারে, যারা কোনোভাবে দূর দূর অব্দি এই পুরো পারিপার্শ্বিক যে লড়াই এটার সাথে জড়িত ছিল না, তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল। এই একটা ইম্প্যাক্ট কবিতায় আসতে পারে। এখানে আমরা দেখি যে সেকেন্ড, আমরা যদি দেখি যে রিলিজিয়াস এলিমেন্ট কোনটা, এখানে যারা ধর্ম নিয়ে ওই সময় চর্চা করে তাদের
তারা সাধারণ মানুষের জীবন একেবারে হেল করে দিয়েছিল। তারা বিভিন্নভাবে মহিলাদেরকে টর্চার থেকে আরম্ভ করে মানুষদেরকে ধার্মিক ভয় দেখিয়ে বা ধর্মের ভয় দেখিয়ে ক্ষতি করা থেকে আরম্ভ করে টোটালটা তাদের হাতে দখলে তারা নিচ্ছিল। তারা রাজাদের ভুল বোঝাচ্ছিল, তারা বিভিন্ন জায়গায় সমাজে ক্ষতি করার চেষ্টা করছিল নিজের প্রভাব, যেটা ঈশ্বরের দোহাই দিয়ে প্রভাব তৈরি করা বা গড আল্লাহ ইত্যাদির দোহাই দিয়ে। মানুষ তখন খুব সাধারণ, বোকা কথাটা আমি ব্যবহার করব না, মানুষ তখন খুব সাধারণ ছিল। ফলত তারা অর্থাৎ এই যে সাম্রাজ্যের যারা অধিপতি বলা যেতে পারে, যাজক বা প্রিস্ট বা এই ধরনের যে সেক্টরটা, তারা সাধারণ মানুষকে লোটার চেষ্টা করতো। এরপরে আমরা থার্ড যেটা বলি, আইরিশ মুভমেন্ট ফর ফ্রিডম। এখানে বলে দিই, আয়ারল্যান্ড ওয়াজ ক্যাপচার্ড বাই ইংল্যান্ড অন দ্যাট টাইম, টর্চার্ড অ্যান্ড কিলড দেম ব্রুটালি। তাহলে আয়ারল্যান্ডটা ক্যাপচার করে নিয়েছিল কারা? ইংল্যান্ডরা। তো এখানে আরো একটা হচ্ছে, এই সময় দাঁড়িয়ে কিন্তু 1918 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল এবং লেখকের যিনি ওয়াইফ, তিনি খুব আহত হয়েছিলেন এখানে। এই স্প্যানিশ ফ্লু এর দ্বারা তার শরীর ভেঙে পড়েছিল। এবং রিলিজিয়াস অ্যাসপেক্টটা তো আমি বললাম, টর্চার, রেপ, ব্রুটাল ক্লিনিং, ওমেন্স টর্চার, এইগুলো এই যে সময়টা ধরে চলছিল। সুতরাং আমরা বলতে পারি যে এই যে সেকেন্ড কামিং কবিতাটা, এখানে আমি একটু বলে দিই, লেখকের জন্ম হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন বলে একটা জায়গায়। তার বাবা পেইন্টার ছিল এবং মাইথোলজিক্যাল স্টোরি লেখক তার মায়ের কাছ থেকে শুনতে পেতেন, বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরি। তাই জন্য তার লেখার মধ্যে আমরা বহু জায়গায় দেখবো যে মাইথোলজিক্যাল অনেক কিছু আমরা এখানে দেখতে পাবো। এবং ডাবলিন হারমেটিক সোসাইটি, এটা তিনি তৈরি করেছিলেন এবং এটা একটা সিম্বলিক পোয়েম। ঠিক আছে, তো এই পুরো ব্যাপারটা আমরা দেখতে পাবো। এই যে ডাবলিং হারমেটিক সোসাইটির কথা বললাম, তার বন্ধুর সাথে, জর্জ উইলিয়াম রাসেলের সাথে মিলে তিনি এটা তৈরি করেছিলেন। তাহলে এই হচ্ছে কবিতাটা আমার, যেখানে স্পিরিটাস মুন্ডির আহ্বান জানিয়েছেন লেখক নিজে, যেখানে সমাজে একটা অরাজকতা তৈরি হয়েছে, একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেখান থেকে লেখক বেরিয়ে আসতে চাইছেন যে কেউ তাকে বার করে আনুক।